এটা হচ্ছে কম্প্রেসর 3 PNID পাইপিং অ্যান্ড ইনস্টলেশন ডায়াগ্রাম। ওকে, একটা ড্রয়িং সিরা একটা লেআউট সিরার উপায় হচ্ছে যে আপনাকে এখানে দেখতে হবে টাইটেল 925 SIP CIP PNID ডায়াগ্রাম রেফ্রিজারেশন সিস্টেম। এটা হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেমের PNID। আর এর বাইরেও আমাদের আরও PNID আছে, যেরকম কুলিং সিস্টেমের PNID, হিটিং সিস্টেমের PNID, SIP CIP সিস্টেমের PNID এগুলো লেখা থাকবে। যখন আপনার কোনো কম্প্রেসর নিয়ে কোনো কিছু চেক করতে যাবেন তখন রেফ্রিজারেশন সিস্টেম PNID দিয়ে কাজ করতে হবে। তারপরে এই যে 23 18 CA এটা আমাদের মেশিনের নাম্বার, ঠিক আছে। আর 2002 এটা হচ্ছে পেজ নাম্বার, এটা হচ্ছে 1 এর বি পার্ট, ঠিক আছে। ভার্সন 2 এটা হচ্ছে সাইজ A3 সাইজের করা, A2 সাইজের করা হয়েছে। এটা হচ্ছে পুরো সিস্টেম হয়ে যায়। এটা আমাদের বড় করেন যে ডিজাইন যাকে সাইন করছে চেক বাই অ্যাপ্রুভ বাই, এখানে আমাদের এইখানে বসে সাইন হয়ে গেছে, এটা আমরা সাইন করবো। তারপরে ইনিশিয়াল ইস্যু, অ্যাজ বিল্ড ইস্যু তারা চেক করছে। আর এখানে কিছু কিছু ট্যাগিং দেওয়া থাকবে, ইন আউট সিস্টেম কোত্থেকে আসছে এবং কোত্থেকে কোথায় যাচ্ছে এটা থাকবে। ওকে, এখন আমরা যেটা এখন যে কম্প্রেসরটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে যে কম্প্রেসর 3। এটা হচ্ছে একটা স্ক্রু কম্প্রেসর। স্ক্রু কম্প্রেসরে বিভিন্ন ধরনের থাকে, স্ক্রু কম্প্রেসর, এটা মাইক্রোনেট এবং জাপানে। কি আপনার দুই ধরনের স্ক্রু টাইপ আর পিস্টন টাইপ, এছাড়া কি আছে? আরও আছে, রেসিপ্রোকেটিং আছে, তারপরে হচ্ছে বাসাবাড়ি যেটা ইউজ করা হয় ওটা হচ্ছে মানে সম্ভবত রোটারি কম্প্রেসর, বাসাবাড়ি যেটা এসিতে ইউজ করে নর্মাল কম্প্রেসর। ফ্রিজে আছে, ফ্রিজে রোটারি কম্প্রেসর ইউজ করা হয়। তো আমাদের শুরু যেটা হচ্ছে যে কম্প্রেসরের পজিটিভ সাইড থেকে, যে পজিটিভ প্রেশার সাইড থেকে শুরু হবে। পজিটিভ সাইড বলতে আমাদের যেটা ডিসচার্জ, কারণ ডিসচার্জ সবথেকে হাই প্রেশার থাকে। ডিসচার্জ থেকে এই যে ডিসচার্জ এই লাইনটা, এখানে হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের ফ্রেন এই লাইন দিয়ে চলে আসবে। এই লাইনটা হচ্ছে ডিসচার্জ ভালভ MV3 বলতে 3 নম্বর। এখানে আমরা যেটা নাম্বারিং করি MV3 বলতে 3 নম্বর কম্প্রেসর, MV2 মানে 2 নম্বর কম্প্রেসরের ভালভ। এই যে MV3, এই যে দেখেন এই ডিসচার্জ লাইন কোনটা বলেন? ডিসচার্জ লাইন নিচে না, ডিসচার্জ লাইন উপরে অবশ্যই। এই যে এই যে ডিসচার্জ লাইন MV3। এই যে স্যাম্পলটা, এটা হচ্ছে একটা সার্ভিস ভালভ সিস্টেম দেওয়া আছে, এটা ওপেন ক্লোজ করতে পারবো। এটা মানে প্রেশার রেগুলেট করা এরকম কিছু নাকি? এটা সার্ভিস ভালভের স্যাম্পল। এটা আমাদের যে একটা PID আছে ওখানে ভালভের বিভিন্ন ধরনের স্যাম্পল দেওয়া আছে, নাম লেখা থাকবে যে এটা সার্ভিস ভালভ, এরকম স্যাম্পল। তারপরে এইটা থাকবে সোলিনয়েড ভালভ, এই যে এইটা যে প্রেশার রেগুলেটর, এরকম স্যাম্পল বোঝা লাগবে এটা কি। এখান থেকে আসার পরে যে হাই টেম্পারেচার এবং হাই প্রেশারের যে রেফ্রিজারেন্ট আসতেছে, এই যে সিস্টেমটা OS3 মানে অয়েল সেপারেটর। অয়েল এই হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের মধ্যে যদি কিছু অয়েল চলে আসতে পারে সেই সিস্টেম থেকে, এই সিস্টেমটা যাতে অয়েল না যেতে পারে, অয়েল গেলে তো সিস্টেমের মধ্যে ব্লকিং হতে পারবে, বরফ জমতে পারে না বরফ না, এটা রেফ্রিজারেন্টটা চলাচলে ব্লক হয়ে যাবে। যেরকম আমাদের শরীরে হয়, যেরকম মানুষের শরীর এবং কম্প্রেসর হার্ট সেম। এই হার্টের মধ্যে যদি কোনো পানি জমে কিংবা কোনো কিছু ডাস্ট জমে, এটা ব্লক হয়ে যায়, চর্বি জমে, এটাকে ব্লকেজ বলে রিং করে দিতে হয়। সেরকম এই এর দুইটা ব্লকে যায়, একটা হচ্ছে অয়েল, একটা হচ্ছে ময়েশ্চার। এই দুইটার কারণে একটা কম্প্রেসর ব্লক হয়। এদিক দিয়ে গিয়ে এই অয়েল সেপারেটরের কনজামশনটা কীরকম, এখানে দুইটা কাটা আছে, দুই মুখ, এখানে কাটা আছে, এখানে কাটা আছে এই পাইপের মধ্যে। তো এইটা বাতাসটা শুধুমাত্র চলে যায়, আর ময়েশ্চার অয়েল টাইপেরটা এটা পড়ে যায় নিচে। কালকে তো বলছি এটার কীভাবে বলবো যে ফিল্টার এটা নষ্ট হয়েছে কিনা। নর্মালি এটার এই ফিল্টারটা তাপটা বেড়ে যায়, তাপটা উপরের অংশের তাপ এক ধরনের টেম্পারেচার থাকে, নিচে এক ধরনের টেম্পারেচার থাকে।
দুইটা ডিফারেন্ট টেম্পারেচার থাকে, মানে একটু হাত দিলে বুঝতে পারবেন যে এটা একটু উপরটা বেশি গরম থাকে, নিচে একটু হালকা ঠান্ডা থাকে। ঠান্ডা বলতে গরমও থাকে, একটু ওর সঙ্গে টেম্পারেচার ডিফারেন্স থাকে। আর যদি বলা যায় ফুল হাই হট হয়ে গেছে তখন তাহলে বুঝবো যে এটা নষ্ট হয়ে গেছে, এর মধ্যে কোনো পাসিং হচ্ছে না, ব্লক হয়ে গেছে ফিল্টারটা। তখন এটা আবার কেটে এখানে চেঞ্জ করতে হবে, তার আগে নয়। এই যে তারপরে এই রেফ্রিজারেন্টটা এই দিক দিয়ে আসার পরে হট রেফ্রিজারেশন হাই প্রেশার হাই টেম্পারেচার আসার পরে এই দিক দিয়ে ডাইরেক্ট কনডেন্সারে যায়, ওয়াটার কনডেন্সার। এই ওয়াটার কনডেন্সারে আমরা মূলত চিল অর্ডার দিই, চিল অর্ডার দিয়ে ওয়াটার কনডেন্সারের মাধ্যমে ওই হাই প্রেশার টেম্পারেচার ইয়েকে টেম্পারেচার লো করি। এতে হয় কি টেম্পারেচার রেফ্রিজারেন্টটা লিকুইডে পরিণত হয়, লিকুইড গ্যাসে পরিণত হয়। হ্যাঁ, লিকুইড হয়ে পরিণত হয়ে এটা নিচের অংশে অবস্থান করে, উপরে আর থাকে না। তার মানে এইটা হ্যাঁ তলানি পড়ে যায়। এই পর্যন্ত থাকলো, এইটা এই দিয়ে এসে ওয়াটার কন্ডেন্সার লেগে গেল, এর মধ্যে কোনো আর লাইন নাই, এর মধ্যে এসে এইখানে লেগে গেল, এখানে স্টপ ব্রেক হয়ে গেল। তারপরে এই রেফ্রিজারেন্টটা এর মধ্যে যখন লিকুইডে পরিণত হলো, তারপরে এটা কি নিচে লিকুইড তো নিচের দিকে থাকে, উপরে যায় না। তখন লিকুইডটা এই যে এই পয়েন্ট দিয়ে এই সার্ভিস ভালভ ওপেন ক্লোজ MB 33 দিয়ে বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে এইখানে একটা ময়েশ্চার ফিল্টার আছে, ঠিক আছে? চল আমরা ওকে, লিকুইড ফিল্টার হয়, কম্পারেটরি লিকুইড লাইন ফিল্টার। যে লিকুইড যে থাকে লিকুইডের মধ্যে রেফ্রিজারেটরের মধ্যে কোনো লিকুইড ময়েশ্চার থাকে, তো এইখানে এটা ধরে ফেলবে। হ্যাঁ, এই ফিল্টারটা এটা কোর ফিল্টারও বলে। হ্যাঁ, এটা আছে H48 মডেলের একটা ফিল্টার দেওয়া আছে, এটা H48। এটা নষ্ট হয়ে গেলে আমাদের এখানে প্রেশার যদি আমরা কম্প্রেসার চালু করি, এই যে হাই প্রেশার এবং লো প্রেশার মিডল প্রেশার এগুলা ডিফারেন্ট দেখাবে, এবং কি এর যে কুলিং ক্যাপাসিটি এটা কমে যাবে, ঠিক আছে? আরও অন্য কিছু সিমটম আছে, ওগুলো এখন মেনটেন্যান্সের সময় পাওয়া যাবে। তো এই যে এইখানে আসার পরে ফিল্টারের মশাটা টেস্ট করে গেল, তারপরে আবার এইখানে আসতেছে, এই দিক দিয়ে আসার পরে এইটা যাচ্ছে, এটার নাম কি? হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার আছে, হিট এক্সচেঞ্জার গিয়ে ওই রেফ্রিজারেন্টটা হিট এক্সচেঞ্জ করতেছে এখানে। তারপরে এইখানে হিট এক্সচেঞ্জ করার পরে কিছু এই হিট এক্সচেঞ্জারের এই লাইনের সাথে একটা বাইপাস লাইন দেওয়া আছে। বাইপাস লাইন দিয়ে এটাকে মিডল কুলিং ভালভ বলে, এটাকে SB33, মানে এটাকে মিডল একটা সামঞ্জস্য প্রেশার দিয়ে হ্যাঁ একটা এক্সপানশন ইউজ করা হয়েছে, সাব কুলিং সিস্টেম করা হয়। ওকে, এটা এখানে যখন মশা লিকুইড মশা যাবে, এই লুকিং গ্লাস আছে, এখানে PID লুকিং গ্লাস দেওয়া আছে। এটা সাব কুলিং হয়ে এখানে এই হিট এক্সচেঞ্জকে এর টেম্পারেচার আরও কমায় দেয়, লিকুইডের ফ্লোটা বাড়ায় দেয়, ঠিক আছে? লিকুইডের ফ্লোটা বাড়ায় দেয়, স্পিড বাড়ায় দেয় এক কথায়। এর যে লিকুইডের যে স্পিডে আসে, এইখানে এক্সপানশন ইউজ করে এটা স্পিডটা আরও দ্রুত করে দেয়, খুব স্পিডে দৌড়াবে, কারণ স্পিডে যাইতে হবে, কারণ তো লাইনে এইদিকে দুর্বল স্পিড, এখন উপরে উঠবে, এবং উপরে তো নর্মাল লিকুইডের প্রেশার উঠবে না, এখন স্পিড বাড়ায় দেয়। হিট এক্সচেঞ্জ করে। এক্সপানশন ভালভে কি হিট বাড়ায়, মানে ফ্রেনের ফ্লো বাড়ানো হয়, প্রেসার তালি বানানো। হ্যাঁ, প্রেশারে তো বাড়ানো হয়। রেফ্রিজারেশন সিস্টেমের এই গ্যাসের ফ্লো বাড়াইলে কি তাপ কমে না? হ্যাঁ, তাপ কমে, যত স্পিড এমনি বাতাসের হয়েছে তাপ বাড়ে, আর যত স্পিড লো তত ওর ড্রপিং হয়। ড্রপিং মানে লিকুইডের পরিমাণ বেশি থাকে, গ্যাসের পরিমাণ কমে যায়, তো সেটা নিম্নমুখী হয়। তো এই আসার পরে এইখানে তো হিট এক্সচেঞ্জ করতেছে, তারপরে এটা বেশি করে, এটা বেশি নর্মাল প্রেশারে এটা হিট এক্সচেঞ্জ করে, এটা উচ্চ প্রেশারে হিট এক্সচেঞ্জ করে এখানে। হ্যাঁ, করার পরে কি যে অবশ্যই পুরা এখন এইখানে করা এই হিট এক্সচেঞ্জ করার পর এইখান থেকে এই হোয়াইট লাইনটা দিয়ে একটা হাই স্পিডে
রেফ্রিজারেন্টটা ছুটে চলে যায় একেবারে মেশিনের ইউজিং পয়েন্টে, যেখানে ইউজ করবো, অর্থাৎ কন্ডেন্সার এবং চেম্বার। কন্ডেন্সারে করতেছি ডিরেক্ট ফিউম দিয়ে, আর চেম্বারে করতেছি সিলিকন অয়েল দিয়ে। ওকে, তারপরে বাকি অবশিষ্ট যে মানে রেসিডুয়াল যে ফ্রেমটা থাকে লিকুইডটা, কম্প্রেসর ওটা গ্যাসিয়াস, এটা এখানে গ্যাস, তারপরে গ্যাসে থাকে, এখানে লিকুইড আর আসে না, গ্যাসে আসে। হাই আপনার ভ্যাপার ইয়াটা ফ্রেমটা এই কম্প্রেসরের ভিতরে রিটার্ন করে। ওকে, তাহলে এই জায়গায় দেখা হলো আপনার সাপ্লাই দিচ্ছে একটা দুইটা, এই জায়গাতে একটা দিচ্ছে আর এই একটা দিচ্ছে, আর এটা রিটার্ন হচ্ছে, রিটার্ন ওয়েটটা রিটার্ন হচ্ছে। এইখানে কম্প্রেসরে রিটার্ন হওয়ার সময় এই লাইনে একটা চেক ভাল্ব দেওয়া থাকবে, এইখানে চেক ভাল্বটা এখানে মেনশন করছে। এই চেক ভাল্ব, চেক ভাল্বের কাজ কি? চেক ভাল্বের আছে নন রিটার্ন, একমুখী কি হয়েছে এনআরভি নন রিটার্ন, যাতে রিটার্ন করতে না পারে, এই জন্য চেক ভাল্বটা দেওয়া আছে। এবং এর এখানে একটা প্রেশার, এখানে একটা কি দেওয়া আছে, একটা প্রেশার গেজ দেওয়া আছে। এই প্রেশারটা কি গ্যাস? কম্প্রেসরের না, ও না, ওই গেজের জন্য হ্যাঁ, টেস্ট করার জন্য। এই প্রেশার গেজটা হচ্ছে কোথায় যাচ্ছে? এই যে এখানে একটা প্রেশার গেজ দেওয়া আছে, এটা কালকে দেখানো হয়নি। সি মনে হয়। এখানে পি, এই লাইনে একটা প্রেশার গেজ দেওয়া আছে, কম্প্রেসরের নিচে PH13। এই যে এটা কি লাইন? PA13 এইটা PI 113। কম্প্রেসর 3 অয়েল প্রেশার গেজ PI13। অয়েল প্রেশার না তো মনে হয়। কারণ এইটা তার মূল উদ্দেশ্য হচ্ছে যে এইখানে অয়েল রিটার্ন করতে পারবে, ঠিক আছে? কিন্তু অয়েল রিটার্ন লাইন রিটার্ন করে কোন দিকে যাবে? রিটার্ন হয়ে কম্প্রেসরের ভিতরে ঢুকতেছে। ওই দিক দিয়ে এইদিকে ঢুকবে, ওই দিক দিয়ে এইদিকে এসে ঢুকবে। মানে এইটার সাথে ওই যে আমার যে ওই অয়েলটা জমতেছে ওইটা নাকি জম অয়েল নাকি ভাই? বুঝলেন? আমার ওই যে আপনার অয়েল সেপার, ওই জায়গায় যে অয়েলটা জমবে ওইটা ফিল্টারে, তারপর আবার কম্প্রেসর যে অয়েলটা জমে সেই অয়েলটা আবার রিটার্ন এক সময় তো সেপারেটরে বেশি অয়েল জমে যায়, তখন এটা কি হবে? ভরে যাবে। এই জন্য ওইখান থেকে অয়েলটা আবার চলে আসে এখানে, এই কম্প্রেসরে যায়, এই ফিল্টার হয়ে বুঝতে পারছি। এখানে এগুলো ড্রাই হয়ে যায়, ড্রায়ার দিয়ে ড্রাই করে, সেপারেটরের সাথে কানেক্ট করা ভাই। হ্যাঁ অয়েল সেপারেটের সাথে অয়েল সেপারেট করা অয়েলই এনে আবার আসে। ও ওইটা ওইখান থেকে এই দিক দিয়ে আসে। এখানে আসে, রিটার্ন হয়ে এখানে ফিল্টারিং হয়ে অয়েলটা এখানে এদিক দিয়ে চলে আসে। ও, কারণ আচ্ছা। যদি আপনার অয়েল ওখানে কন্টিনিউয়াস অয়েল সেপারেট করতে থাকবে গ্যাস থেকে, এখন তো একসময় ভর্তি হয়ে যাবে না, ফেটে যাবে, সেই অয়েলটা আবার এখানে চলে যাবে। তো অয়েল যদি বের হয়ে যায়, এই কম্প্রেসরের অয়েল যেটা আছে সেটা তো কমে যাবে। লুব্রিকেট সিস্টেম দরকার চলে, এই জন্য অয়েল পুনরায় চলে যায়। রিটার্ন করে এই জন্য এখানে একটা অয়েল প্রেশার গেছে লাইন 10, এটা কত প্রেশার আছে তাহলে দেখতে হবে। ইন্ডিকেট করা যায়, হ্যাঁ, এই কম্প্রেসরের ভিতরে অয়েলের প্রেশারটা কত আছে সেটা আমরা ইন্ডিকেট করতে হবে। বুঝতে পারছি। ওকে, আর এগুলা সব প্রেশার গেজ কোনগুলো? ওই ভাই হিট এক্সচেঞ্জারের ভিতরে কি দুইটা ব্যবস্থাই আছে? দুইটা একসাথে হচ্ছে আমার যেহেতু, এই যেমন এটার তাপ একরকম, এটার তাপ একরকম, ওটা একসাথে দুইটা কাজই হচ্ছে। এটার তাপ কিন্তু বেশি যাচ্ছে আমার, এটা একটু কম যাচ্ছে, উপরে যেটা যাচ্ছে। হ্যাঁ, এটা কম যাচ্ছে, এটা হট টাইপ, হট যেটা রিটার্ন আসতেছে এটা অনেক বেশি। মানে এটার ভিতরে একই সাথে দুইটা কাজই হইতেছে। দুইটা হচ্ছে।
তো এই লাইনটা পুরোপুরি লাইনটা শেষ হয়ে গেলে দিয়ে আসি। এটা খুলে দেখতে পারলে ভালো। এটা আমি দেখাও ছবি আমি কদিন আগে কাজ করছি এটা। তাহলে আরো ক্লিয়ার হয়, ওইটা দেখেন ভাই, তাহলে ক্লিয়ার ওই হবে। জিনিসটা দেখতে পারলে ভালো লাগে। তারপরে এই পর্যন্ত শেষ হয়েছে। তাহলে আমার যেটা শেষ হওয়ার পরে এটা তো কাজ শেষ, এটা গেল এই পর্যন্ত, আর ওই আটটা রয়ে গেছে এখানে। এবারে এইখানে যেটা বাকি থাকলো, এই পর্যন্ত যেটা আসছিল না, এটা অ্যাকুমুলেশন। এইখানে পর্যন্ত আমি দেখাইছি একটু আগে। এই পর্যন্ত গিয়ে এই পর্যন্ত আসছে হাই প্রেশারটা, এইটা বাইপাস প্ল্যান্ট আমি দেখা নেই। হাই প্রেশার হাই টেম্পারেচার। এই হাই প্রেশারে এসে এখানে এই অ্যাকুমুলেশনে করতেছি কি, অ্যাকুমুলেশনে এটা প্রেশার ব্যালেন্স করার জন্য একটা ব্যালেন্স বাইপাস কম্প্রেসার 3 প্রেশার ব্যালেন্স ভালো আছে, এটা কম্প্রেসার ব্যালেন্স প্রেশারটা ব্যালেন্স করে এই অ্যাকুমুলেশনে। এই অ্যাকুমুলেশন কি আসে, অ্যাকুমুলেশনে 3টা লাইন আসে। একটা হলো ওইটার বাইপাস, একটা আছে রিটার্ন লাইন আছে। রেফ্রিজারেটরের বাইপাস ব্যাক করতেছে সিস্টেম থেকে, পুরো রেফ্রিজারেটর চলে এসে এখানে ব্যাক করতেছে। এখানে একটা হলো এই যে এটার আবার এইটা ব্যাক করার পরে এইখানে এখানে আপনার হিট এক্সচেঞ্জ করে, এটা হিট এক্সচেঞ্জ জান না মধ্যে এখানে এই এই রেফ্রিজারেটরটা ঘুরে একটা মিক্সচারের মতো যদি নাকি? এখানে কোনো মশলা থাকে, হ্যাঁ লিকুইড, এটা বলে গ্যাস লিকুইড সেপারেটর, গ্যাস লিকুইড সেপারেটর এটাকে বলে, এটার একটা নাম। আবার এটাকে অ্যাকুমুলেশনও বলে। অয়েল সেপারেটর ওইটা, এটা হচ্ছে গ্যাস সেপারেটর, লিকুইড লিকুইড সেপারেটর। সেপারেটর। গ্যাস থেকে লিকুইডটা আলাদা করে নিচে তলা নিয়ে হ্যাঁ, এটা গ্যাস লিকুইড সেপারেটর একটা নাম, আবার এটার নাম অ্যাকুমুলেশনও নাম একটা নাম। আর অনেকে বলে ইভাপোরেটর বলে। গ্যাসের ইভাপোরেটর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নাম। না কম্প্রেসর, হিট এক্সপানশন, কন্ডেন্সার, কন্ডেন্সার, এক্সপানশন, এই অনেকে ইভাপোরেটর থাকে, ওটা তো তাপটা শোষণ করবে। হ্যাঁ, এইটা অনেকে অনেক নাম, বাট এটা নাম ইঞ্জিনিয়ারিং, এখানে নাম আবার গ্যাস লিকুইড সেপারেটর বলি, আবার অ্যাকুমুলেশনও বলি। ওকে, এই গ্যাসটা এইখানে যে গ্যাসটা আসতেছে রিটার্ন হয়ে, সেটা কিন্তু গ্যাস আকারে আসতেছে, ঠিক আছে? ওই যে প্রেশারটা থাকে সেখানে তো প্রেশারটা ডাউন হয়ে যায়, লো প্রেশারে গ্যাসটা রিটার্ন করে। আবার এখানে এসে গ্যাসটা লিকুইড স্প্রে দিয়ে এইখানে গ্যাসটা ড্রায়ারের মাধ্যমে, এখানে ড্রাই আছে, এখানে ড্রায়ার হয় যাতে কোনোভাবে তোর মশা গ্যাস ভিতরে না ঢুকতে পারে। এর একটা ড্রায়ার আছে, D48 ফিল্টার আছে, এখানে একটা ড্রায়ার কোর, এটা কম্প্রেসারের সাকশন। হ্যাঁ, এই ফিল্টারটা আর কম্প্রেসারের মধ্যে গ্যাসটা রিটার্ন করে। এটা হলো ওই রেফ্রিজারেটর রিটার্ন সিলিকন লাইন থেকে রিটার্ন আসলো। এই যে আসতেছে ওই যে আপনার ওই যে সিলিকনের যে ড্রামটা আছে উপরে, হ্যাঁ, সিলিকনের ড্রাম থেকে, ওই জায়গা দিয়ে আইসা আমার ওই সময় তো টেম্পারেচার বেশি থাকতেছে। সিলিকনের ড্রাম থেকে যাচ্ছে সাপ্লাই, সিলিকনের ড্রাম থেকে ডাইরেক্ট কন্ডেন্সার থেকে আমার রিটার্ন আসতেছে। এটা কন্ডেন্সার দিয়ে আসতেছে, কন্ডেন্সার দিকে আসছে। কন্ডেন্সার দিয়ে যখন আসতেছে তখন আমার টেম্পারেচার সাধারণত যদি 100 থাকে, তাহলে এই জায়গায় এসে কি কমতেছে না বাড়তেছে? কমতেছে, আরো কমতেছে। কমার পরে এই আবার এই এটা কমানোর কাজ করতেছে এই যে হিট এক্সচেঞ্জারে। ওইখানে যে প্রেসারে আসতেছে ওটা টেম্পারেচার কম নাই, ওর চেয়ে একটু যে টেম্পারেচার সাপোজ -75 টেম্পারেচার আছে, এই টেম্পারেচার অলমোস্ট কমে যাবে, কারণ এটা তো কয়েল বডি ইভাপোরেট করে দিয়ে কন্ডেন্সারের মধ্যে তো হিট ছেড়ে দেয়, সেই দিয়ে তো টেম্পারেচারটা আরও কমে যায়, ঠান্ডা হয়ে আসে। সে ঠান্ডা না, একটু টেম্পারেচার বেড়ে যাচ্ছে, মানে ঠান্ডা বলতে বেড়ে যাচ্ছে, গরম একটু, মানে ওর চেয়ে একটু গরম। যদি 75 থাকে, এটা মনে করেন যে 50 এরকম আসে। এসে এইখানে গ্যাস লিকুইডটা -50, হ্যাঁ এরকমই আমাদের কন্টিনিউয়াস, -75 থাকলে -50 এরকম কমে যাবে। যদি 40 থাকে -20 গ্যাস আসবে ভাই এখান থেকে, গ্যাস গ্যাস তাহলে তো মানে আইস মাইস আসবে না, শুধু না গ্যাস আসবে। আর গ্যাসের মধ্যে লিকুইড থাকলে এটা সেপারেট হয়ে যাবে, এবার রিটার্ন করে ড্রায়ারের মাধ্যমে যাবে, আবার সেই কাজ করায় ওর ভিতর ঢুকবে। হ্যাঁ, মানে উচ্চ চাপের হলো ট্রেনে নিবে, এটা মূলত ট্রেনে নিবে। আর এই যে এই লাইনটা, এটা করতেছি কি, এখানে হট হাই প্রেশার দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে হাই প্রেশার দেওয়া হচ্ছে? যে যেহেতু এটা ডাইরেক্ট এক্সস্ট থেকে বেরোচ্ছে, এইখানকার যে প্রেশারটা আছে, এইখানে যদি একটু বেশি যদি হয় আপনার বেশি কুলিং কম টেম্পারেচারে যে গ্যাসটা আসে, সাপোজ মানে 75 আসে ওই সময়, কিন্তু এখানে আসে হয়ে গেল 50 আসলো, কিন্তু আসলে 50 নিলে তো এটা তো ফ্রিজিং হয়ে যাবে, বেশি গরম হয়ে যাবে। এই জন্য হট এয়ার দিয়ে প্রেশারটা ব্যালেন্স করা হয়। হ্যাঁ, আর
এটা ব্যালেন্স করা মানে এত ক্লিয়ার না বুঝলে বুঝে গেছেন তো? নাকি এখন বুঝতে পারছি। বুঝছি। হ্যাঁ ব্যালেন্স করে দাও। আর ওইটা আর এই যে এই লাইনটা মূলত হচ্ছে যে আমাদের কম্প্রেসারের এই যে মেকানিক্যাল পার্টটা আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল পার্ট, ঠিক আছে? এইখান থেকে এই পর্যন্ত ইলেকট্রিক্যাল পার্ট, আর এইখান থেকে ওই পর্যন্ত মেকানিক্যাল পার্ট। এই ইলেকট্রিক্যাল পার্টে কি আছে? এটা মোটর একটা আছে। এই মোটরটা তো ঘুরতে থাকবে অল টাইম। আমাদের যেরকম আপনার মোটরে ওই যে কোনো ধরনের মোটরে এই যে ওই রোটারি বোর্ডটাতে ফ্যান আছে পিছনে, কুলিং সিস্টেম, এই কুলিং সিস্টেমের জন্য এখানে ফেউন দিয়ে এটাকে ঠান্ডা করা হয়। এই মোটর কুলিং সিস্টেম। তো ওখানে তো কোনো অ্যাডজাস্ট করা নাই তো ভাই। এই তো মোটর এই যে আসতেছে এই ফিউনটা আচ্ছা, গেল। এই দিক দিয়ে আসে এই যে প্রেসার ব্যালেন্স করে এখানে মোটর SB69 মোটর কুলিং ভালভ এটা ওপেন হয়। হ্যাঁ, ওপেন হওয়ার পর গেল কোনে? এর মধ্যে এটার সাথে ভাই, এটার সাথে এটা হলো রেফ্রিজারেন্টের সাথে, এই যে সুপার হিটেড যে গ্যাসটা যাচ্ছে এটার সাথে অ্যাড করা। আচ্ছা ওইটা সুপার সরি এটা মোটর কুলিং ভালভ এখান থেকে নিচ দিয়ে হালকা বলছিলেন ভাই ওইখানের কিছু গ্যাস এইখান থেকে রিটার্ন বাইপাস হয়ে দিয়েই করতেছে, কুলিং করতেছে পানি দিয়ে। সিল ওয়াটার আসছে, সিল ওয়াটার এটা মোটর কুলিং মেবি এই যে ভাই এইটা কুলিং লাইন। না এখানে মোটর কুলিং লেখা আছে এই যে মোটর কুলিং ভালভ, মোটর কুলিং লেখা আছে এটা। কিন্তু এটা তো মোটর লাইন যায় নাই। অবশ্যই মোটর লাইন আসবে। গেছে তো ওই কই গেছে ওই যে রেফ্রিজারেন্ট। ট্যাগ কি ভুল লাগাইলো ট্যাগ কি ভুল নাকি? ভুল এখানে উপরেরটাও হয়ে গেছে। এই যে সম্ভবত চিল ওয়াটারের লাইন নাকি ভাই? অন্যটা দেখেন তো ওই জায়গায় কি লেখা, ওই বারটা কি লেখা। হ্যাঁ এটাও মোটর কুলিং একই। তাই না? তাও তো অনেক বাইপাস লাইন আছে না, আবার মোটরে দিছে। না একবার স্ট্রেট। মোটর হয়েছে চিল ওয়াটারটা সাপ্লাই হয়েছে 8 লিটার হয়েছে। ওই দেখুন এটা মানে ইনলেট, ওটা এই ওয়ান কাম U1 কি না? U1 ওয়ান 1 মিনিট মোটর কুলিং ভালো লাগবে বাট মোটরে যায় অনুরোধ ভাই ডিসটেকিং উপরে কি করতেছে? No problem. See, here it's tagging motor cooling valve, but actually this motor cooling not any connected. I think this is motor cooling. This line. কেউ মূলত এই যে সাব কুলিং সিস্টেমের যে রিটার্ন লাইনটা আছে না, এই যে রিটার্ন লাইন এটা। হ্যাঁ হাই প্রেশারের রেফ্রিজারেন্ট যেটা লিকুইড হাই প্রেশারের লিকুইড রেফ্রিজারেন্ট এই এসে এটা প্রেশার ব্যালেন্স করতেছে। ব্যালেন্স করার পর এটা এই তিনটার কাজ আছে এই একুমুলেশন সিস্টেমের প্রেশারটা ব্যালেন্স করে দেওয়া, গরম প্লাস ঠান্ডা, একটা লিকুইড রেফ্রিজারেন্ট প্লাস ভ্যাপার রেফ্রিজারেন্ট। আন্ডারস্ট্যান্ড? এটা ভ্যাপারের না, আমার এই জায়গায় গরম করা লাগবে, ঠান্ডা করা লাগবে, ওই অনুযায়ী ঠান্ডা আসে এটা না, গ্যাসই গরম আছে। হ্যাঁ রাইট, ওই অনুযায়ী। এটা তাপ হারিয়ে এটা হচ্ছে লিকুইড হয়ে গেছে আমার। লিকুইড হ্যাঁ রেফ্রিজারেন্ট, হ্যাঁ। এটা গ্যাস রেফ্রিজারেন্ট। ব্যাপার আর হ্যাঁ এটা ভ্যাপার আর লিকুইড। এটা ব্যাপার। এইটা প্রেশার ব্যালেন্স করতেছে, এটা না মূলত প্রেশার ব্যালেন্স এটা দিতে হবে, এটাও প্রেশার ব্যালেন্স করতেছে। প্রেসার ব্যালেন্স করতেছে। দুইটা ব্যালেন্স করে তাইলে এই অ্যাকুমুলেশনের এটা কি লাইন রিটার্ন লাইনের টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে এইখানে রিটার্ন দিচ্ছে। আচ্ছা এই লাইনের এটা বাইপাস, এটা যদি এটা বেশি ব্লকেজ হয়ে যায় তখন এদিক দিয়ে চলে যাবে। এটা রেগুলেটিং সিস্টেম। এটা এক ধরনের হচ্ছে টাইপের, এই আপনার চেক ভালভ টাইপের। হ্যাঁ মাঝে মাঝে ডিরেক্টলি পাঠিয়ে দেবে, মাঝে মাঝে এদিক দিয়ে চলে যাবে। প্রেশারের উপর ডিপেন্ড করে এটা কাজ করবে। তাইলে কেন এটা দিচ্ছে? প্রেশার ব্যাসটার মূল উদ্দেশ্য যদি এখানে যদি বেশি লিকুইড আকারে গ্যাস আসে চলে, এই জায়গাটা অতিরিক্ত ফ্রিজ হয়ে যাবে, অনেক আইস জমে যাবে।
এই সব কিছুর জন্য এই সিস্টেমটাকে দুইটা তৈরি করা হয়েছে। এটাও তো এই তিনটা একসাথে, হ্যাঁ, তিনটা একসাথে যায় মানে টেম্পারেচারটা ব্যালেন্স করতেছে। ক্লিয়ার? আর এই অয়েল লাইন কথা হচ্ছে কি, এই Oil জায়গায় line। এই জায়গায় আমরা এখন একটা অয়েল লাইন, অয়েল লাইন এই যে অয়েল কুলার, ঠিক আছে? এটা এদিক দিয়ে আসছে। এটার ভিতরে অয়েল আছে, অয়েল কুলার লাইন। এখন আমাদের এই যে অয়েল কুলারের লাইন আছে, এই যে ওসি থ্রি অয়েল কুলারটা করতেছে কী হবে, এই যে অয়েলটা আসতেছে এদিক দিয়ে, হ্যাঁ অয়েল আউটলেট আসতেছে এদিক দিয়ে, এসে অয়েলটাকে ঠান্ডা করতেছে, গরম করতেছে। কারণ হচ্ছে আমাদের এখানে বেশি যদি গরম অয়েলটা হয় এটা ঠান্ডা করবে, কারণ কম্প্রেসারে কখনো অয়েল ঠান্ডা অয়েল দেওয়া ঠিক না। সবসময় কম্প্রেসার চালু করার সাথে সাথে কম্প্রেসারের অয়েলটা হট হয়, আধা ঘন্টা পরে কম্প্রেসার চালু করতে হবে। অয়েল কুল হয়ে এই যদি অয়েলের মধ্যে যদি কোনো ময়শ্চার থাকে, ঠিক আছে, অয়েলটা আবার রিটার্ন করে দিচ্ছে এখানে। এই যে কম্প্রেসরে তাহলে গরম অয়েল ইউজ করতে হবে। কম্প্রেসরে অবশ্যই গরম অয়েল ইউজ করতে হবে, কারণ না হলে কম্প্রেসরে এখানে স্টক হবে। এর ভিতরে তো চিল ওয়াটার লাইন আসছে, তাহলে চিল ওটা দিয়ে ঠান্ডা করতে অয়েলটাকে। ঠান্ডা করলে রানিং অবস্থায় অয়েলটা গরম হইতেছে, আর আপনার চিল ওয়াটার দিয়েও গরম রাখে টেম্পারেচার একটা মেনটেন করে। হুম, অতিরিক্ত গরম হয়ে গেলে একটু ঠান্ডা করে এই দেয়। যে এখানে আবার আরেকটা এই যে থার্মোস্টার যে সিস্টেমটা দেওয়া আছে, এইখানে থার্মোস্ট্যাট দিয়ে আপনার হচ্ছে কি পরিমাণে গরম হইছে বা কি পরিমাণে ঠান্ডা হইছে ওটা মেজারমেন্ট করে এখান থেকে চিল ওয়াটার সাপ্লাইটা কারণ অয়েলটা তো অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, কারণ অতিরিক্ত ঠান্ডা করলে স্টক হয়ে যাবে কম্প্রেসারের ইয়াটা পিস্টনগুলো। আর যদি বেশি থার্মোস্ট্যাট ভালো। গরম হয়ে যায় তাহলে তো এটা হাই প্রেশার আসে, কম্প্রেসার ঠিক করবে সব কিছুর জন্য। এই থার্মোস্ট্যাটটা ইনস্টলেশন করা নাই না ওইগুলোর মতো? এটা নতুন আসছে তো, এটা আমরা করে দেবো। আচ্ছা এরকম ইয়া নিয়ে আসে প্যানেল আছে আপনাদের কাছে? ওই তারা থেকে এরপরে যদি আসে তো নিয়ে আসবে। তো মোটামুটি এই পুরা লাইন ক্লিয়ার। আর এটা একটা এটা হচ্ছে যে ক্যাপাসিটি কন্ট্রোল ভাবে, এটা মূলত এটার ইন্টারনাল একটা কন্ট্রোল ভাল্ব। কম্প্রেসারের আপনার ক্যাপাসিটি যে এর কতটুকু এর পারফরমেন্স দিবে, এটা মূলত মেনটেন করা হয়। এটা মূলত কোনো প্রেশার লো হয়ে গেলে বা বেশি হাই হয়ে গেলে এটা অটোমেটিক এটা মেকানিক্যাল সেটিং, কম্প্রেসারের ইন্টারনাল একটা সেটিং। এটা ইন্টারনালের একটা ফাংশন আছে। রেফ্রিজারেন্ট সিস্টেমের রেফ্রিজারেটর কুলিং বা ইয়ে বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে এটা অটোমেটিকলি অন অফ হয়ে যায়। তখন একটা আরেকটা আছে যে এটা কীরকম, এটা কাজটা কি, এখানে সিস্টেমে উইসিতে একটা ইয়ে আছে, অপশন আছে, এটাকে আমরা ম্যানুয়ালি অন করতে গেলে ওটাকে অন করে দিতে হয়। তখন এটা ব্যালেন্স করে অটোমেটিক সেটা কম্প্রেসারটাকে অফ করে। আমরা এই কম্প্রেসারের ডিফারেন্ট কিছু অপারেশন আছে, ওটা অটোমেটিক আমরা চাইলে দ্রুত এই কম্প্রেসারটাকে অফ করতে পারবো না, সে তার মতো করে অফ হবে। ব্যালেন্স Balance করে হবে। প্রেশারটা ব্যালেন্স করে মানে এক পাশে কম এক পাশে বেশি, এটা যাতে না হয়। সে নিজে নিজে ব্যালেন্স করবে, ব্যালেন্স করে সে নিজে অফ হবে। আপনি যেগুলো আমাদের আপনি অফ সিগন্যাল দিলেন, ও হচ্ছে আগে দেখবে যে অফ হওয়ার জন্য সব ব্যালেন্স, যে প্রেশার, টেম্পারেচার এগুলো সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে কিনা, যখন ও এটা মিট করবে অটোমেটিকলি বন্ধ হবে। আপনি অফ করার সাথে সাথেই অফ হবে। সাথে সাথে হবে, বুঝতে পারছেন? ধরুন এই রেলগাড়ির মতো, অথবা যে কিছু কিছু হাইব্রিড গাড়ি আছে, যে ইয়া গাড়ি আছে না আপনার, ফ্যানই বলে। র্যান্স রোভার গাড়িগুলোর সাথে সাথে হবে না, এই যে কারগুলো হ্যাঁ হ্যাঁ, ও এয়ার প্রেশার টেশার সব ঠিক মতো রাইখা প্রায় আধা থাকে। ঘন্টা লাগে সময় অফ হচ্ছে, অনেক 5 মিনিট হয়ে গেল। আর ধরেন ফ্যান, এই জন্য রেঞ্জ রোভার নিয়ে আসছি। ঠিক আছে? দেখা গেল রেঞ্জ রোভারে ভাই এটা ইউজ করছেন হ্যাঁ এরকম ইঞ্জিন, হ্যাঁ, এইটা হয়ে গেছে, দামি জিনিসটা মাইক্রো, এটা জাপানি কম্প্রেসর। জাহাজের ইঞ্জিন। আমরা ফিল্টারগুলো ইউজ করছি, এখন গ্রেড টেড থাকলে ওই গ্রেডগুলো বলবেন আর এই না, এটা পুরোটাই ওদের মোল্ডিং ফিল্টার, এটা আমাদের এখানে নেই, বাট এটার গেট আমি বলতেছি এটার গ্রেডটা মানে কত বলছেন? B48 48 আসলে লেখাতে পারেন, দারুণ একটু লেগে যায়। ভাই আর তো কোন জায়গায় ইয়ে হচ্ছে না। ওই স্পটের ওই হয়ে গেছে, লেখা লিখে দে।
মার্কিং করে দেবেন। এগুলোর কোনো রেট আছে এটা মোল্ডিং বলে, মোল্ডিং ফিল্টার। বা ইঞ্চি সাইজ এরকম কোনো যে 5 ইঞ্চি বা 3 ইঞ্চি 4 ইঞ্চি R7 বলে আমি মেসেজ দিচ্ছি এই কথা বলো। ঠিক আছে, এটা আমি আপনাকে ওই যে ইয়ে আছে না, যখন ডকুমেন্ট চেক করাবো ওখানে যে ইয়াটা আছে, ওই যে ম্যানুয়ালটা আছে, ওখানে ফিল্টারের গেটটা লেখা আছে, ডকুমেন্ট চেকিং এই ফিল্টারের গেট লেখা আছে। বাট মোল্ডিং তো এটা আমাদের মূলত ফিল্টার কিনা দরকার পড়ে, এটা আপনি কিনতে পারবেন না, তখন এর প্রোভাইড করবেন। বাট এগুলো আপনার বা এই পর্যন্ত আর কম্পিটিশন নিয়ে আর আপনাদের মধ্যে কোনো লুকিং গ্লাসটা কি দেখে ভাই?